চলুন দেখে নিই আজকের পত্রিকার কিছু জরুরি খবর। তারিখ 14 অক্টোবর। আসলে আজকের বিভিন্ন বাংলাদেশি পত্রিকায় দেশের অর্থনীতি, নিরাপত্তা, সমাজ এইসব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। এগুলো জেনে রাখা কিন্তু বেশ জরুরি। তো প্রথমেই দেখুন, সরকার কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর দিকে এগোচ্ছে। কেন? আসলে বাজেট ঘাটতি সামলাতে আর সুদের চাপ কমাতে। এটা জানুয়ারিতে চালু হতে পারে। হ্যাঁ, সরকারের খরচ হয়তো কমবে, কিন্তু যারা এই সঞ্চয়পত্রের ওপর ভরসা করেন, ধরুন অবসরপ্রাপ্তরা, তারা কিন্তু একটু চাপে পড়তে পারেন। দ্বিতীয় খবরটা হলো, ঢাকা সেনানিবাসের একটা বিল্ডিংকে আপাতত সাময়িক কারাগার হিসেবে ব্যবহার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই ব্যাপারে নোটিশও জারি হয়ে গেছে, আর সেই অনুযায়ী কাজও চলছে। তৃতীয়ত দেখুন, সোমবার রাতে কি হলো? ঢাকার আমেরিকান দূতাবাসের নিরাপত্তা হুট করে বাড়িয়ে দেওয়া হলো। পুলিশ তো ছিলই, সাথে সোয়াট টিম পুলিশের বিশেষ বাহিনী, তারাও ছিল। কিন্তু কেন এমনটা করা হলো সেই কারণটা কিন্তু এখনও জানা যায়নি। চতুর্থ বিষয়টা হলো, শিক্ষক আর ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশজুড়ে আন্দোলন চলছে। আর এর ফলে কিন্তু শিক্ষাঙ্গনে স্কুল কলেজে বেশ অস্থির একটা অবস্থা। অনেক জায়গায় তো ক্লাসও বন্ধ। পঞ্চমত, ইতালির রোমে চলছে বিশ্ব খাদ্য ফোরাম। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু একটা ক্ষুধামুক্ত বিশ্বের জন্য 6 দফা প্রস্তাব রেখেছেন। এর মধ্যে জরুরি বিষয়গুলো হলো যুদ্ধ বন্ধ করা আর টেকসই উন্নয়নে আরও অর্থায়ন। আর সবশেষ খবরটা একটু ভাবনার। একটা নতুন জরিপে দেখা যাচ্ছে, দেশে প্রতি 4 জন বিবাহিত মহিলার মধ্যে 3 জনই ভাবা যায় স্বামীর হাতে সহিংসতার শিকার হচ্ছেন। এমনকি অনলাইন বা ডিজিটাল জগতেও এই সহিংসতা বাড়ছে। বিশেষ করে টিনেজার আর তরুণীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। এই ছিল আজকের পত্রিকার কিছু বাছাই করা খবর। আজকের বিভিন্ন পত্রিকার পাতায় যদি একটু চোখ রাখি, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে আসছে। অর্থনীতি, প্রশাসন, নিরাপত্তা, সমাজ, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা হচ্ছে। আমরা চেষ্টা করব এই খবরগুলোর একটু গভীরে যেতে, বোঝার চেষ্টা করব যে আসলে কি ঘটছে, মূল বিষয়গুলো কি। আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে এই যে জরুরি তথ্যগুলো, সেগুলোকে এক জায়গায় এনে একটা পরিষ্কার ছবি তুলে ধরা অল্প সময়ে। একদম ঠিক। আজকের খবরগুলো যদি একটার পাশে আরেকটা রাখি, দেশের বর্তমান পরিস্থিতির বেশ জটিল একটা ছবি কিন্তু পাওয়া যায়। একদিকে যেমন কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের চাপ আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে প্রশাসন আর সামাজিক দিকেও বেশ কিছু নড়াচড়া হচ্ছে। হ্যাঁ, অর্থনীতির খবরটা দিয়ে শুরু করি তাহলে। যেমন ধরুন, আজকের পত্রিকা বলছে সরকার সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ হিসেবে বলা হচ্ছে বাজেট ঘাটতি মেটানো, আর কি ঋণের বোঝায় যদি কমানো যায়। শোনা যাচ্ছে জানুয়ারিতে নাকি আরও কমতে পারে সুদ। এটা সরকারের দিক থেকে দেখলে হয়তো আর্থিক বোঝা কমানোর একটা চেষ্টা, ট্রেজারি বিল, বন্ড থেকে কম সুদে ঋণ নেওয়া, এসব। কিন্তু এর সরাসরি প্রভাবটা পড়ছে কাদের ওপর? যারা এই সঞ্চয়পত্রের আয়ের ওপর অনেকটা নির্ভর করেন, বিশেষ করে আমাদের দেশের বহু অবসরপ্রাপ্ত নাগরিক, তাদের জন্য এটা আসলেই চিন্তার। ঠিক, একটা মানবিক দিক তো আছেই। আচ্ছা, এর পাশাপাশি প্রথম আলোতে আরেকটা খবর দেখলাম, এই যে ব্র্যাক, আশার মতো বড় ক্ষুদ্রঋণ সংস্থাগুলো এনজিওগুলোতে সরকার এখন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে। হ্যাঁ, উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে তদারকি বাড়ানো, অনেকটা ব্যাংক খাতের মতো আর কি। তবে ব্যাংক খাতে এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন ছিল, এখানেও এই এনজিওগুলোর ক্ষেত্রে এটা কতটা সফল হবে সেটা কিন্তু একটা প্রশ্ন। সময় বলবে। অর্থনীতির আরেকটা খবর, এটা বণিক বার্তা থেকে। বাংলাদেশ নাকি এবার প্রথম যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে। কিন্তু মজার ব্যাপার হলো, দামটা শোধ করা হচ্ছে সিঙ্গাপুরের একটা কোম্পানির মাধ্যমে। ব্যাপারটা একটু কেমন লাগছে না? হ্যাঁ, একটু প্যাঁচানো মনে হচ্ছে। দুটো প্রশ্ন উঠছে এখানে। এক, যে গম আনা হচ্ছে তার দামটা নাকি বাজার দরের চেয়ে বেশি। আর 2, সরাসরি মার্কিন রপ্তানিকারক থাকতে সিঙ্গাপুরের কোম্পানি কেন মাঝে? এতে একদিকে সরকারের বাণিজ্য ঘাটতি কমানোর যে লক্ষ্য, সেটার কি হলো? আর অন্যদিকে চুক্তির স্বচ্ছতা নিয়েও ব্যবসায়ীরা কিন্তু কিছুটা দ্বিধায় আছেন। অর্থনীতির এই হিসাব নিকাশের মধ্যে প্রশাসনের ভেতরেও তো কিছু ঘটনা ঘটছে। যুগান্তর যেমন বলছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম রেজাউল করিম চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে সাময়িকভাবে। ক্ষমতার অপব্যবহার আর হ্যান্সতার অভিযোগ নাকি ছিল তার বিরুদ্ধে। এই ধরনের পদক্ষেপ কিন্তু বিচার বিভাগের যে ভাবমূর্তি বা জনগণের আস্থা, সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা বার্তা যায় যে কেউ জবাবদিহিতার বাইরে না।
ঠিক। আর রাজনীতির মাঠেও একটা খবর আছে, দ্য ডেইলি স্টার বলছে ওই যে বহুল আলোচিত জুলাই সনদ, সেটার স্বাক্ষর প্রক্রিয়া নাকি ১৭ অক্টোবর শেষ হবে। কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে সেটার সুপারিশটা নাকি পরে দেয়া হবে। দলগুলোর কাছে খসড়া গেছে, তবে রোডম্যাপটা এখনো আসছে না। তার মানে সনদ সই হয়ে যাচ্ছে, কিন্তু প্রয়োগের পথটা এখনো পুরোপুরি পরিষ্কার না আর কি। আচ্ছা, আন্তর্জাতিক অঙ্গনেও চোখ রাখা দরকার। নয় দিগন্ত জানাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোমে বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য দিয়েছেন। তিনি ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ৬টা প্রস্তাব রেখেছেন। আর তিনি কিন্তু বর্তমান অর্থনৈতিক কাঠামোকেই এই বিশ্বব্যাপী ক্ষুধার জন্য দায়ী করেছেন, খাদ্যের অভাবকে নয়। তার প্রস্তাবগুলো কি কি ছিল সংক্ষেপে? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন যুদ্ধ থামানো, টেকসই উন্নয়নে ঠিকমতো অর্থায়ন করা, আঞ্চলিক ফুড ব্যাংক তৈরি, তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য প্রোৎসাহন দেওয়া আর খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বেশ সুদূরপ্রসারী চিন্তা। এগুলো তো বৈশ্বিক নীতি নির্ধারকদের জন্য আসলেই ভাবনার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনের কথা যখন হচ্ছে, দেশের ভেতরের নিরাপত্তা নিয়েও তো কিছু খবর বেশ চোখে পড়ার মতো। কালের কণ্ঠ বলছে ঢাকা সেনানিবাসের একটা ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আর সমকালের খবরটা আরও একটু রহস্যময়। সোমবার রাতে হঠাৎ ঢাকার মার্কিন দূতাবাসের আশেপাশে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে, কিন্তু কেন সেটা জানানো হয়নি। এই দুটো খবর একসাথে দেখলে কি মনে হয়? কোনো বিশেষ কারণ? নির্দিষ্ট কারণ তো আমরা জানি না, তবে সাধারণত এই ধরনের পদক্ষেপ কোনো একটা বিশেষ পরিস্থিতি বা উদ্বেগের রিয়াকশন হিসেবেই নেওয়া হয়। হয়তো অভ্যন্তরীণ নিরাপত্তা বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো চাপা উত্তেজনা কাজ করছে। হতে পারে। আচ্ছা, নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি সামাজিক পরিস্থিতিও কিন্তু বেশ অস্থির মনে হচ্ছে। মানবজমিন জানাচ্ছে শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা চলছে। ঠিক, এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতিতে আছেন, ওদিকে ঢাকা কলেজে গণ্ডগোল হয়েছে, আবার শিক্ষক নিয়োগের যে কর্তৃপক্ষ এনটিআরসিএ, সেখানে চাকরি প্রত্যাশীরা তালা দিয়েছেন। মানে পুরো শিক্ষা খাতে একটা টানাপোড়েন। আর এর সাথে নিউ এজ পত্রিকার রিপোর্টটা তো খুবই ভয়ঙ্কর। ও হ্যাঁ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আর ইউএনএফপি এর যৌথ জরিপ বলছে যে দেশের প্রতি ৪ জন বিবাহিত নারীর প্রায় ৩ জনই স্বামীর হাতে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার। ভাবা যায়, গত ১ বছরে নাকি প্রায় অর্ধেক নারী এই অভিজ্ঞতার শিকার হয়েছেন। এমনকি ডিজিটাল মাধ্যম অনলাইনেও লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ছে। শিউরে ওঠার মতো তথ্য। এটা সমাজের কত গভীরে সমস্যাটা গেঁথে আছে সেটাই দেখাচ্ছে। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, একদিকে অর্থনৈতিক চাপ সামলানোর একটা কঠিন চেষ্টা চলছে, প্রশাসনিক স্বচ্ছতা আনার প্রয়াস দেখা যাচ্ছে, রাজনৈতিক প্রক্রিয়া এগোচ্ছে কিন্তু ধীর গতিতে, নিরাপত্তা নিয়ে একটা বাড়তি সতর্কতা আছে, আর তার সাথে যোগ হচ্ছে শিক্ষাঙ্গনের অস্থিরতা আর সমাজের একেবারে ভেতরে থাকাই যে লিঙ্গভিত্তিক হিংসার ভয়াবহ চিত্র। সব মিলিয়ে একটা বেশ জটিল আর চ্যালেঞ্জিং সময়ের ছবি, তাই না? একদম। ডিসক্রিপটিভ নো, এই যে খবরগুলো আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও এগুলো আসলে একটার সাথে আরেকটা জুড়ে আছে। আজকের এই সব ঘটনা দেখতে দেখতে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। এই যে অর্থনীতির চাপ, প্রশাসনিক সিদ্ধান্ত, সামাজিক অস্থিরতা, সহিংসতা, এগুলোর মধ্যেকার আন্তঃসম্পর্কটা ঠিক কি? একটা আরেকটাকে কিভাবে প্রভাবিত করছে? যেমন অর্থনৈতিক চাপ বাড়লে কি সামাজিক অস্থিরতা বা এই সহিংসার ঘটনাগুলোও বেড়ে যায়? এই সংযোগগুলো হয়তো আমাদের আরও গভীরভাবে খতিয়ে দেখতে হবে।